আপনাদের স্বাগত জানাই আমার আজকের এই পডকাস্টের পর্বে। আজ আমরা আলোচনা করব আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থা, যেটাকে ইংরেজিতে রুলস বেসড অর্ডার বলা হয়। বহুল এই আলোচিত ধারণাটি কীভাবে গঠিত হয়েছে, কীভাবে এটি বিশ্বের শাসন কাঠামোর ভিত্তি হিসেবে কাজ করেছে এবং কেন এখন এই ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। আন্তর্জাতিক শৃঙ্খলা, উদার গণতন্ত্র, মার্কিন নেতৃত্ব, চীনের উত্থান, রাশিয়ার আগ্রাসন এবং পশ্চিমা দ্বৈত মানের মতো প্রেক্ষাপটে আমরা এই বিশ্লেষণটি করব। নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা বা পূর্বের নাম উদার আন্তর্জাতিক ব্যবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই ব্যবস্থা একটি গণতান্ত্রিক, বাজার ভিত্তিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিশ্ব গড়বার উচ্চাশা পোষণ করে। জাতিসংঘ, বিশ্ব ব্যাংক ও IMF-এর মতো প্রতিষ্ঠান এই আদর্শের ভিত্তিতে গঠিত হয়। উদ্দেশ্য ছিল যুদ্ধ বিধ্বস্ত বিশ্বের পুনর্গঠন এবং ভবিষ্যৎ সংঘাত প্রতিরোধ। কিন্তু খুব অল্প সময়ই এই সার্বজনীন আদর্শে ফাটল ধরতে শুরু করে। শীতল যুদ্ধ শুরু হলে বিশ্ব দুই ব্লকে বিভক্ত হয়ে পড়ে। একদিকে ছিল পশ্চিমা উদারনৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে করা মার্কিন নেতৃত্বাধীন ব্লক, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক ব্লক, যাদের নিজস্ব প্রতিষ্ঠান, অর্থনৈতিক কাঠামো এবং রাজনৈতিক আদর্শ ছিল। ফলে একই সাথে দুটি প্রতিদ্বন্দ্বী ব্যবস্থা বিদ্যমান ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মনে করা হয়েছিল উদার আন্তর্জাতিক ব্যবস্থার জয় হয়েছে, যুক্তরাষ্ট্র হয়ে ওঠে একমাত্র পরাশক্তি। কিন্তু 1990 ও 2000-এর দশকে নতুন সংকট দেখা দেয়। বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আন্তর্জাতিক অপরাধ আদালত, ICC, ন্যাটো সম্প্রসারণ এবং মানবাধিকার রক্ষার নামে হস্তক্ষেপের প্রবণতা, এসব পদক্ষেপ অনেক ইউরোপীয় বা অপশ্চিমা রাষ্ট্রের কাছে এক ধরনের আধিপত্য বিস্তারের অস্ত্র বলে প্রতীয়মান হয়। এই সমালোচনার মুখে পশ্চিমা বিশ্ব তাদের শব্দাবলী পরিবর্তন করে, অর্থাৎ টার্মিনোলজি পরিবর্তন করে। তারা এখন উদার আন্তর্জাতিক ব্যবস্থার বদলে নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা শব্দটি ব্যবহার করে, যেখানে তত্ত্বগতভাবে শব্দের সম্মত নিয়মে পরিচালিত হবে। কিন্তু এর মানে কি সত্যিই পরিবর্তন হয়েছে, নাকি শুধুই শব্দের পরিবর্তন? চীন একদিকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, UNSC ইত্যাদিতে অংশ নিচ্ছে, আবার অন্যদিকে তাদের নিজস্ব কাঠামো গড়ে তুলছে, যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI, AIIB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। চীনের এই দ্বিমুখী কৌশল একদিকে বিদ্যমান ব্যবস্থাকে মেনে চলছে, অন্যদিকে বিকল্প প্রভাব জারি করছে। রাশিয়ার পদক্ষেপ, বিশেষত 2014 সালে ক্রিমিয়া দখল এবং 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ, জাতিসংঘের মূলনীতিগুলোকে চ্যালেঞ্জ করে, সার্বভৌমত্ব, সীমান্ত অখণ্ডতা ও যুদ্ধবিরতি চুক্তি। কিন্তু এটাও প্রশ্ন ওঠে, 2003 সালে মার্কিন নেতৃত্বে ইরাক আক্রমণ কি একই নীতিগুলোকে উপেক্ষা করেনি? এবং এই প্রশ্নে উত্তর এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রেই দিতে ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে। পশ্চিমা বিশ্ব প্রায়ই মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন রক্ষার কথা বললেও তারা নিজেরা বহুবার সেই নিয়ম ভেঙেছে। ইরাক যুদ্ধ, গুয়ান্তানামো, ড্রোন হামলা, নির্বাচনী হস্তক্ষেপ ইত্যাদি উদাহরণ হিসেবে এসেছে। এতে গ্লোবাল সাউথ ও বিকাশমান বিশ্বে একটি আস্থা সংকট সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন যে ভবিষ্যৎ তাহলে কি? বর্তমানে আন্তর্জাতিক ব্যবস্থা বহুমেরু হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ইউরোপ, রাশিয়া ও আঞ্চলিক শক্তিগুলো বিভিন্ন মাত্রায় নিয়ম তৈরি, মান্যতা এবং প্রয়োগে সক্রিয়। ভবিষ্যৎ নির্ভর করছে নিয়মগুলোর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার উপরে, সকল অংশগ্রহণকারীর মতামত প্রতিফলনের ক্ষমতা কি তার উপরে, এবং বাস্তব চিত্রের সঙ্গে সংগতি রাখার উপযোগিতার উপর। নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা বা রুলস বেসড অর্ডার আজ আর নিছক কোনো নীতিশাস্ত্র নয়, এটি একটি বাস্তব রাজনীতির ক্ষেত্র, যেখানে নিয়ম নিয়ে সংঘর্ষ, মূল্যবোধ দিয়ে দ্বন্দ্ব এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে দর কষাকষি চলছে। এই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ চিন্তা, ন্যায্য প্রয়োগ এবং সত্যিকারের বৈশ্বিক সহমতের। এখন এই আরেকটি বিষয় আমরা আলোচনার মধ্যে রাখা দরকার, যে এককেন্দ্রিক যে বিশ্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, মিস্টার ট্রাম্প ক্ষমতায় আসবার পরে সেটা একটু নড়বড়ে অবস্থায়। ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে গ্রেট করে তুলতে চাইছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থকে পুরোপুরি দেখতে চাইছেন, কিন্তু একটা নেতৃত্বর যে ঔদার্য থাকে
সব জায়গায় যে তাকে কিছু না কিছু কন্ট্রিবিউট করতে হয় সেখান থেকে তিনি সরে যেতে চাইছেন। এটা অন্যদেরকে অনেকখানি আশাবাদী করে তুলছে, অনেককে হতাশার মধ্যে ঠেলে দিচ্ছে। কিন্তু মূল ধারা এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে মিস্টার ট্রাম্প যাই করবার চেষ্টা করুন না কেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব যাই করুক না কেন, মূল ধারা এখনো পর্যন্ত পৃথিবীতে দুটো ধারা, একটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে গণতান্ত্রিক ধারা, সেই ধারা একদিকে, আর একদিকে রাশিয়া, চীন, এই ধারা অব্যাহত থাকবে। এর মধ্যে এক ধরনের জটিলতা হচ্ছে যে রাশিয়া, চীন বা তাদের মিত্ররা যারা আছে তারা আসলে গণতান্ত্রিক ধ্যান ধারণার খুব একটা ধার ধারেন না। তারা অনেকটা ডেভেলপমেন্ট, অনেকটা আগ্রাসী মনোভাব নানা ক্ষেত্রে প্রকাশ করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই অবস্থান ইউরোপীয় মিত্রদেরকে ভাবিয়ে তুলেছে এবং সেখানটাতে তারা তাদের যে মানবাধিকার, গণতন্ত্র, এইসব বিষয় নিয়ে যে তৎপরতা ছিল বা বিভিন্ন দেশে, তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল দেশগুলোতে তাদের যে সহযোগিতার মনোবৃত্তি ছিল, সেখানটাতে একটা জটিলতা তৈরি হয়েছে যে তারাও তাদের সিকিউরিটি বাজেট, যেহেতু যুক্তরাষ্ট্র মিত্র হিসেবে থাকতে চাইছে না অনেক ক্ষেত্রেই, বা পাবে কিনা সেই ভরসাটা নেই, সে কারণে তারা তাদের সিকিউরিটি বাজেট বাড়িয়ে দিচ্ছে এবং ফলে অন্যান্য দেশগুলোর থেকে অনেকখানি গুটিয়ে নিচ্ছে ইউরোপীয় দেশগুলো, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, এবং সেখানেও এই দেশগুলোর মধ্যে সম্পর্কের একটা নড়বড়ে অবস্থা আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি কিছু কিছু দেশে উগ্রবাদের তৎপরতা, এক ধরনের জনতুষ্টির যে জাতীয়তাবাদী ধ্যান ধারণা, সেগুলো আসলে বিশ্ব পরিমণ্ডলে একটা অস্থিরতা তৈরি করছে, এক ধরনের সংকট তৈরি করছে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় শেষমেশ আগামী 2-3-4 বছরের মধ্যে এই ধারা আবার আগের জায়গায় ফেরত যাবে, অর্থাৎ পুরো বিশ্ব একেবারেই নিশ্চিতভাবে একটি ধারা গণতন্ত্রের পথে হাঁটবে, আর অন্য ধারাটি যেটি গণতন্ত্রের বিপক্ষে রয়েছে সেই ধারাটিও সক্রিয় এবং সচল থাকবে এবং এই দুই ধারার মধ্যে দ্বন্দ্ব থাকতে হবে। কিন্তু এখানে মাঝখানে আরও কিছু বিষয় আছে, যেমন ধরা যাক ভারতের মতো একটা বড় দেশ, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে, আবার ওদিকে রাশিয়া তার এক পরম মিত্র, এদিকে চীনের সঙ্গেও সে এক ধরনের বোঝাপড়ার মধ্যে আছে। সো এই বিষয়গুলো এক ধরনের কমপ্লেক্স আমি বলবো, কিন্তু পৃথিবীটা আসলে অস্থির হয়ে উঠছে এবং সেটাই আসলে সবাইকে ভাবিয়ে তুলছে এবং নতুন নতুন সংকট তৈরি করছে। কিন্তু আমি বিশ্বাস করতে চাই যে যেখানে মানুষ সত্য, মানুষ সবচেয়ে বড়, সেখানে মানুষের জন্য যেটা প্রয়োজন সেই ধারায় কেউ না কেউ থাকবেই। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ পর্বে আমার সঙ্গে থাকবার জন্য। আবার ফিরে আসবো নতুন কোনো আলোচনায়। যতক্ষণ আসছি ততক্ষণ ভালো থাকুন।